আমরা আসছি হচ্ছে নাটোর রাজবাড়িতে। আমরা আজকে এই নাটোর রাজবাড়ির ইতিহাস সম্পর্কে জানব। তো চলুন দেখতে থাকি শেষ পর্যন্ত। আমরা জানি নাটোর রাজবাড়ির প্রতিষ্ঠাকাল 1706 থেকে 1710 খ্রিস্টাব্দের মধ্যে রাজা রামজীবনের হাত ধরে নাটোরের রাজ পরিবারের যাত্রা শুরু হয়। পরবর্তীতে রানী ভবানীর নেতৃত্বে নাটোর রাজ্যের ব্যাপক বিস্তার লাভ করে। স্থানীয়দের দাবি নাটোর রাজবাড়ির ভবনগুলো প্রায় 50 একর জমির মধ্যে রয়েছে। ছোট বড় মিলে মোট 8টি ভবন রয়েছে এর মধ্যে। এই ভবনটি বড় তরফের কাচারি ও রাজস্ব অফিস হিসাবে পরিচিত, আর এটা হলো রাজ প্যালেস। এগুলো সংস্কার করে এই অবস্থায় আনা হয়েছে। আর এই দিকে এই যে পুরাতন ধ্বংসাত্মক ভবনগুলো রানী মহল হিসাবে পরিচিত। এখানে বেশ কয়েকটি মন্দিরও আছে। আর এরকম বেশ কয়েকটি দিঘি আছে যেগুলো রাজবাড়ি প্রতিষ্ঠার সময় খনন করা হয়। পুরো রাজবাড়ির ক্যাম্পাস নিরাপত্তার জন্য চারিদিকে পানি বেষ্টিত পরীক্ষা নির্মাণ করা হয়েছিল সে সময়। সব মিলে পুরো রাজবাড়ির এরিয়া হিসাব করলে 120 একরের মতো হবে। আর ওই দিকের ভবনগুলো ছোট তরফের আবাসস্থল ও প্রশাসনিক ভবন হিসাবে পরিচিত। রাজ প্যালেসের সামনে বিশাল মাঠ, মাঠের ওই পারে যে ভবনটি দেখা যাচ্ছে ওটা হলো অতিথিশালা। এই অতিথিশালার বাম দিকেই আছে কয়েকটি মন্দির এবং কাচারি ভবনের ভিতরেও মন্দির রয়েছে। যাই হোক, রাজবাড়ির বর্তমান অবকাঠামোর ভিত্তি করে আমরা একটি ধারণা নিলাম। এখন একটু ইতিহাসের দিকে আলোচনা করা যাক। ইতিহাসবিদদের মতে মুঘল আমল থেকে রাজস্ব আদায়ের জন্য কয়েকটি গ্রাম বা মৌজাকে নিয়ে গঠন করা হতো এক একটি পরগনা। এরকম কয়েকটি পরগনা একজন জমিদারের কর আয়ত্তে থাকতো। এসব পরগনা থেকে খাজনা সংগ্রহ করে জমিদাররা নবাব সরকারের রাজকোষে রাজস্ব জমা দিত। নবাবের পক্ষে এই অঞ্চলের পরগনা থেকে রাজস্ব আদায়ের দায়িত্বে ছিলেন একজন দেওয়ান, নাম রঘুনন্দন। রাজস্ব আদায়ে তিনি ছিলেন দক্ষ এবং চৌকস। এ কারণে নবাব সরকার তাকে বিশেষ গুরুত্ব দিত। সে সময় এই অঞ্চলের পরগনা বানগাছির জমিদার বেশ কয়েক বছর রাজস্ব বকেয়া রেখেছিল, আর এই অপরাধে নবাব সরকার তার রাজ্যচ্যুত করে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে দেওয়ান রঘুনন্দন তার বড় ভাই রামজীবনকে এই পরগনার করায়ত্তের বন্দোবস্ত করে দেন এবং পরবর্তীতে এইভাবে বেশ কয়েকটি পরগনার করায়ত্তের বন্দোবস্ত করে দেন তিনি। আর এভাবে 1706 হতে 1710 খ্রিস্টাব্দের মধ্যে রাজা রামজীবন বেশ কিছু পরগনার করায়ত্তের দায়িত্ব পান এবং বিশাল জমিদারি রাজ্য প্রতিষ্ঠা করে নাটোরে প্রশাসনিক রাজধানী নির্মাণ করেন। এভাবে রাজা রামজীবনের হাত ধরে নাটোরে রাজ পরিবারের সূত্রপাত হয়। রাজা রামজীবন দক্ষতার সাথে রাজ্য পরিচালনার মধ্য দিয়ে নবাব সরকারের নিকট আকৃষ্ট হন এবং পর্যায়ক্রমে তিনি রাজ্যের ব্যাপক বিস্তৃতি ঘটান। 1730 সালে রাজা রামজীবন মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর এই নাটোর রাজ্যের হাল ধরেন তারই পুত্র রাজা রামকান্ত। মাত্র 12 বছর রাজ্য পরিচালনা করে রাজা রামকান্ত 1748 সালে হঠাৎ মৃত্যুবরণ করলে তার স্ত্রী রানী ভবানীকে রাজ্য পরিচালনার জন্য দায়িত্ব দেন নবাব সরকার। রাজা রামকান্তের সাথে রানী ভবানীর বিয়ে হয়েছিল 1730 সালে। বিয়ের পর থেকে রাজ্য পরিচালনার জন্য রানী ভবানী স্বামীকে বিশেষ পরামর্শ দিতেন। রানী ভবানী নাটোর রাজ্যের জমিদারির দায়িত্ব নেওয়ার পর থেকে জ্যামিতিক হারে রাজ্যের বিস্তৃতি ঘটে। তার অসাধারণ দক্ষতা ও ন্যায়বোধ দিয়ে রাজ্য পরিচালনা করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। তখন নারী নেতৃত্বের এমন উদাহরণ বিরল ছিল, যা তাকে তৎকালীন বাংলার অন্যতম বৃহৎ নারী শাসকে পরিণত করেছিল। তার প্রজ্ঞা ও ন্যায়বোধ এতই প্রসিদ্ধ ছিল যে মুর্শিদাবাদের নবাব আলীবর্দী খাঁ তাকে সম্মান করতেন এবং তার পরামর্শ নিতেন। দান, ধ্যান, শিক্ষা, পানীয় জলের ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা,
চিকিৎসা, ধর্মীয় কাজের স্বীকৃতি স্বরূপ তার প্রজারা তাকে মহারানী বলে ডাকতেন। রানী ভবানী কখনো সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেনি, কিন্তু তিনি প্রশাসনিক দক্ষতা, মানবিক আচরণের মাধ্যমে রাজ্যকে একত্রিত করে রেখেছিলেন। সে সময় দুর্ভিক্ষের সময় রানী ভবানী বিপুল ধান, অর্থ ও খাদ্য সামগ্রী দান করে হাজার হাজার মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন। ব্রিটিশদের তোষামোদী তিনি পছন্দ করতেন না, বরং ব্রিটিশ বিরোধী আন্দোলনের পক্ষেই কাজ করেছেন। 1802 সালে মহারানীর মৃত্যুর পরও নাটোর রাজবংশ বহু বছর টিকেছিল। এরপর রাজ পরিবারের দুই ভাইয়ের মধ্যে জমিদারি বন্টন হয়, যা রাজা বিশ্বনাথের বড় তরফ এবং রাজা শিবনাথের ছোট তরফ হিসেবে পরিচিতি লাভ করে। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। সকলকে ধন্যবাদ।